এবং সবচেয়ে বড় কথা, আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী অনেকে আশঙ্কা করে থাকেন তিনিও নাকি ম্যাকিয়াভেলি দি প্রিন্স স্টাইলে রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেন। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল কার্যত স্বৈরতন্ত্র প্র্যাকটিস করে। রাজনৈতিক দলগুলো এটা বোঝাতে চায় জনগণকে যে তার মধ্যে বিদ্রোহী ভাব রেখে কিছু হবে না, তাকে বাঁচাতে একজন ফেরেশতা আসবে, তাকে বাঁচাতে একজন অবতার আসবে। বিশাল সংখ্যক মানুষকে শাসন করতে চান, তাদের জন্য নিকালো ম্যাকিয়াভেলি দি প্রিন্স অবশ্যই পাঠ্য। ম্যাকিয়াভেলি ক্রিটিকদের জন্য বই লিখতেন না, তিনি সেটাই লিখতেন যেটা তিনি পছন্দ করতেন, যেটা তিনি বিশ্বাস করতেন। সুতরাং ডাকডাকহীনভাবেই এই শাসক শ্রেণীর হয়ে বিস্তর শাসিত শ্রেণীকে কিভাবে নিয়ন্ত্রিত রাখা যায় বা নিয়ন্ত্রণে হাতের মুঠোয় রাখা যায়, এই বিস্তর কথাবার্তা তিনি এই বইতে লিখেছেন। দি প্রিন্স, লেখক নিকালো ম্যাকিয়াভেলি। এই বইটি প্রায় 500 বছর আগের লেখা। 1513 সালে নিকালো ম্যাকিয়াভেলি ফ্লোরেন্সের এক যুবরাজের জন্যই মূলত এই বইটি লেখেন। তৎকালীন সময়ে রাজ পরিবারের সদস্যদের উৎসর্গ করে বই লেখার একটা পদ্ধতি প্রচলিত ছিল। যদিও উৎসর্গ করার মাত্র 2 বছর পরেই যুবরাজ মারা যান এবং 1532 সালে যখন এই বইটি ছাপা কাগজে বের হয়, তখন লেখক নিকালো ম্যাকিয়াভেলি আরও একজনকে তিনি এই বইটি উৎসর্গ করেন এবং তিনিও মারা যান। এই সকল ঘটনার জন্যই হোক কিংবা বইয়ের বিষয়বস্তুর জন্য এই বইটিকে অনেকেই বলে থাকেন এই বইটি খুদ শয়তানের হাতে লেখা। কথা যাই হোক, এই বইটা প্রখর রাজনৈতিক একটা বই। প্রকাশের পরপরই তৎকালীন সময়ে বইটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। বলা হয় হিটলারের নৃত্যসঙ্গী ছিল এই বই এবং মুসোলিনির রাজনৈতিক আদর্শ এই বই দ্বারা প্রভাবিত ছিল। এবং সবচেয়ে বড় কথা, আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী অনেকে আশঙ্কা করে থাকেন তিনিও নাকি ম্যাকিয়াভেলি দি প্রিন্স স্টাইলে রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেন। সুতরাং পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে দি প্রিন্স বইয়ের ভূমিকা কিন্তু অপ্রাসঙ্গিক নয়। চলে আসি ভিডিওর দ্বিতীয় ধাপে, ম্যাকিয়াভেলিকে নিয়ে একটু জানা যাক। নিকালো ম্যাকিয়াভেলি যখন তার দি প্রিন্স বইটা প্রকাশিত হয়, তারপর পরই একটা আদর্শে প্রবক্তা হয়ে যান। ম্যাকিয়াভেলিবাদ, দ্বিচারিতা এবং প্রচন্ড রকম আত্মস্বার্থে ভরা নীতিকে কিন্তু বলা হয় ম্যাকিয়াভেলিবাদ। বস্তুত ম্যাকিয়াভেলি ছিলেন একজন পরস্পর বিরোধী মানুষ, এটা তার লেখা পড়লেও বোঝা যায়। তিনি মানুষের প্রতি খুব বেশি ইতিবাচক ধারণা রাখতেন না, মানুষকে তিনি ভাবতেন স্বার্থপর এবং লোভী হিসেবে। আমি মনে করি পৃথিবীতে আদতে 2 স্তরের মানুষ আছে, অল্প কিছু শাসক শ্রেণী আর বহু সংখ্যক শাসিত শ্রেণী। এই বইটি মূলত শাসক শ্রেণীর বই। যথারীতি তিনি শাসক শ্রেণীর হয়ে এই বইটি লিখেছেন এবং একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার জনসাধারণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার সব রকম উপায় তিনি বাতলে দিয়েছেন। এই বইতে আসলে লেখা আছে কিভাবে বিশাল সংখ্যক শাসিত শ্রেণীকে অল্প কিছু শাসক শ্রেণী নিজের হাতের মুঠোয় রাখতে পারে। কাজে এই বইটা আমরা যারা শাসিত শ্রেণী আছি তাদের কাছে খুব বেশি পছন্দের কিছু হবে না এবং এই বইয়ের লেখককে আমরা খুব শয়তানের সাথে তুলনা করবো, এটাই খুব স্বাভাবিক। এখন আসি ভিডিওর তৃতীয় অংশে, নিকালো ম্যাকিয়াভেলির বই লেখার রন্ধন প্রণালী। ইতিহাস নির্ভরতা। ম্যাকিয়াভেলি প্রচন্ড রকম ইতিহাস নির্ভর মানুষ ছিলেন। তিনি তার বক্তব্য জোরালো করতে প্রচুর ইতিহাস ঘেটে প্রচুর কিছু রেফারেন্স দিয়েছেন। তবে অন্যান্য ইতিহাস বইয়ের ক্ষেত্রে যেটা হয়, ইতিহাস নির্ভর বইয়ের ক্ষেত্রে যেটা হয়, ইতিহাস পড়তে গিয়ে বইটা বোরিং হয়ে যায়, পড়াটা বোরিং হয়ে যায়। কিন্তু নিকালো ম্যাকিয়াভেলি খুব স্বতন্ত্রভাবে খুব অল্প কিছু ইতিহাস এখানে খুব প্রাসঙ্গিক কথাগুলি এখানে বলেছেন। কাজে অন্যান্য ইতিহাস নির্ভর বই পড়তে গিয়ে আপনি যেমন একঘেয়েমিতে আক্রান্ত হয়ে যান, ওই রকম একঘেয়েমিতে আক্রান্ত হয়ে যাওয়ার সুযোগ নেই দি প্রিন্সের ক্ষেত্রে। যেমন আমি যদি ম্যাকিয়াভেলির ইতিহাস নির্ভরতার ব্যাপারটা বোঝাতে গিয়ে 26 পৃষ্ঠায় চলে যাই, অধ্যায় 6 নিজ ক্ষমতা ও সৈন্য বলে বিজিত নবলব্ধ রাজ্য সম্বন্ধীয়। এখানে তিনি বলেছেন মহিমান্বিত মুসাই মিশরীয়দের হাত থেকে ইহুদিদের মুক্ত করে জীবনের সুযোগেরই সদ্ব্যবহার করলেন। রোমুলাসের জীবনেও সে সুযোগ এসেছিল, তাই তিনি একদিন রোম নগরীর সম্রাট রূপে ইতালীয়দের গড়ে তুললেন এক নবীন জাতি হিসেবে। সাইরাসও যে জীবনের সুযোগের সদ্ব্যবহার করবেন তাই বোধহয় মিডসের বিরুদ্ধে পার্সিয়ানরা ভীতশ্রদ্ধ হয়ে উঠল। থিসাসের জীবনেও সে সুযোগ এলো এথিয়ানরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়লো। এটা তো গেল একটা উদাহরণ। ম্যাকিয়াভেলি এই বইতে প্রচুর ইতিহাস থেকে উদাহরণ টেনেছেন। সামারি টেকনিক, এই বইয়ের অধ্যায় 16টা। প্রতিটা অধ্যায়ে শেষে গিয়ে ম্যাকিয়াভেলি তার পুরো বক্তব্যের সামারি টেনেছেন। যেমন এখানে উদাহরণ দিয়ে কথাটা বলা যায়, আমি যদি বলি আপনার ভাত খাওয়া ভালো, আমি এই সংক্রান্ত অনেক বক্তব্য দিব, ভাত খাওয়া কেন ভালো, তারপর ডক্টরের কাছ থেকে নিয়ে প্রেসক্রিপশন নিয়ে বলবো যে ভাতে কি কি আমিষ আছে, কি কি প্রোটিন আছে, খেলে কি কি হয়, না খেলে কি কি হয়। এরকম অনেক ঐতিহাসিক দলিল দস্তাবেজ আপনার সামনে আনবো, রেফারেন্স আনবো এবং শেষে গিয়ে বলবো তাই জন্য ভাত খাওয়াটা ভালো। ম্যাকিয়াভেলিও এই ধরনের টার্ম ব্যবহার করতেন, এই ধরনের সামারি টেকনিক ব্যবহার করতেন। যেমন আমি যদি এইখানে একটা উদাহরণ দিই, 83 পৃষ্ঠায় অধ্যায় 17 রাষ্ট্রনায়কের পক্ষে দয়ালু হওয়া উচিত না নির্দয় হওয়া উচিত। এখানে তিনি পুরো বক্তব্যের একটা সামারি টেনেছেন। আমি সামারির অংশে যাচ্ছি। একজন রাষ্ট্রনায়কের কোমলমতি হওয়া উচিত না কঠোর চিত্ত হওয়া উচিত, সে সম্বন্ধে আমি উপসংহারে শুধু এই কথাটাই বলবো যে মানুষ যখন স্বার্থ উদ্ধারের কোনো কারণ ছাড়াই রাষ্ট্রনায়ককে ভালোবাসে না, তখন রাষ্ট্রনায়কের উচিত যে তিনি তাদের কাছে সমাদৃত প্রিয়জন হবার চাইতে শার্দুল তুল্য ভয়ঙ্কর ও হিংস্র রূপে প্রতীয়মান হন। সোজা সাপটা ধরন,
আমার মনে হয় ম্যাকিয়াভেলি ক্রিটিকদের জন্য বই লিখতেন না, তিনি সেটাই লিখতেন যেটা তিনি পছন্দ করতেন, যেটা তিনি বিশ্বাস করতেন। সুতরাং ডাকডাকহীনভাবেই এই শাসক শ্রেণীর হয়ে বিস্তর শাসিত শ্রেণীকে কিভাবে নিয়ন্ত্রিত রাখা যায় বা নিয়ন্ত্রণে হাতের মুঠোয় রাখা যায়, এই বিস্তর কথাবার্তা তিনি এই বইতে লিখেছেন। ম্যাকিয়াভেলি অযথা এই বইতে কোনো চরিত্রকে বড় করে দেখাননি, কোনো চরিত্রকে লার্জার দ্যান লাইফ দেখানোর চেষ্টা করেননি। সাধারণত ইতিহাস নির্ভর বইয়ের ক্ষেত্রে যেটা হয়, লেখক কোনো একটা চরিত্রকে অনেক বড় করার চেষ্টা করেন, অনেক গ্লোরিফাই করে দেখানোর চেষ্টা করেন, কিন্তু ম্যাকিয়াভেলি সোজা সাপটা ধরনের কারণেই হয়তো এই বইতে কোনো চরিত্রকে গ্লোরিফাই করে দেখাননি বা কোনো চরিত্রকে বড় করে দেখাননি। ম্যাকিয়াভেলি আসলে শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। তিনি আসলে এই বইতে সেটাই লিখেছেন যেটা বিশাল সংখ্যক শাসিত শ্রেণীকে নিয়ন্ত্রণে রাখতে পারবে শাসক শ্রেণীর হয়ে। সুতরাং এই দিক থেকে আমার মনে হয় ম্যাকিয়াভেলির চরিত্র অনেক স্ট্রং, তার ব্যক্তিত্ব অনেক শক্তিশালী। এখন আসি ভিডিওর চতুর্থ এবং শেষ অংশে। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল কার্যত স্বৈরতন্ত্র প্র্যাকটিস করে। বাংলাদেশে যতগুলি দল ক্ষমতায় এসেছে সবগুলি দল কিন্তু ইতিহাস নিজেদের মতো করে নির্মাণ করেছে। ইতিহাস হয়ে গেছে এক ব্যক্তি কেন্দ্রিক। আর এটাই কিন্তু ফ্যাসিস্ট রাজনীতি শুরুর একদম মূল এবং প্রাথমিক পর্যায়ে আমরা বলতে পারি। যেমন আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারি। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু একটা সাংঘাতিক গণ অভ্যুত্থানের বিষয়, সাংঘাতিক গণসম্পৃক্ততার বিষয়, কিন্তু সেটাকে এক ব্যক্তি কেন্দ্রিক করে দেওয়া হয়েছে বা কিছু ব্যক্তি কেন্দ্রিক করে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণের ভূমিকা আছে, ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা আছে, ভারতীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। সুতরাং এই বিষয়গুলিকে অ্যাভয়েড করে এক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস নির্মাণ করার মানে একটা বিশেষ দলকে বা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দেওয়া। তাহলে রাজনৈতিক দলগুলি কেন এক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস নির্মাণ করে? এটার প্রথম কারণ হলো রাজনৈতিক দলগুলো চায় না জনসাধারণ ক্ষমতাকে প্রশ্ন করুক, ক্ষমতাকে জানতে চেষ্টা করুক। তারা চায় যেন জনগণ সবসময় রাজনীতি থেকে বিমুখ থাকুক, রাজনীতি নিয়ে কথা না বলুক, রাজনীতি নিয়ে মাথা না ঘাটাক। কারণ যখন রাজনীতি নিয়ে কথা বলবে, যখন ক্ষমতাকে প্রশ্ন করবে, তার মধ্যে একটা বিদ্রোহী ভাব তৈরি হবে, আর সেই বিদ্রোহী ভাব কোনো রাজনৈতিক দলই চায় না। রাজনৈতিক দলগুলো এটা বোঝাতে চায় জনগণকে যে তার মধ্যে বিদ্রোহী ভাব রেখে কিছু হবে না, তাকে বাঁচাতে একজন ফেরেশতা আসবে, তাকে বাঁচাতে একজন অবতার আসবে। এই ব্যাপারগুলি যখন রাজনৈতিক দলগুলি পরিকল্পিতভাবে করে, তার মানে হলো এই যে আপামর জনগণের একটা বিদ্রোহী ভাব, আপামর জনগণের যে একটা প্রশ্ন করার স্পৃহা, সেটাকে নষ্ট করে দেওয়া। এবং যখন একজন মানুষ প্রশ্ন করবে না, যখন জনগণ প্রশ্ন করবে না, যখন জনগণ নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল না হবে, তখনই আদতে একটা রাজনৈতিক দলের লাভ। এই জন্যই এক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস নির্মাণ করে, যেন জনগণ নিজের ক্ষমতা সম্পর্কে অবহিত না হতে পারে, ক্ষমতা সম্পর্কে না জানতে পারে। আর ক্ষমতা ধরে রাখার এই কৌশলগুলোকেই আসলে ম্যাকিয়াভেলি বাদের সাথে তুলনা করা যায়। যেমন আমি যদি এই বইয়ের 16 পৃষ্ঠায় যাই, এখানে ম্যাকিয়াভেলি বলেছেন, কাউকে আদর করো, না হয় তাকে সর্বনাশা আঘাত হেনে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দাও। তা না হলে ছোটখাটো আঘাত করে কাউকে ছেড়ে দিলে সে প্রতিশোধ নেবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠবে। অতএব কাউকে আঘাত হানতে হলে এমনই সাংঘাতিক আঘাত হানো যাতে সে আর কোনোদিন তার বদলা নেবার অভিপ্রায় না করে। অর্থাৎ ম্যাকিয়াভেলি আপাতমস্তক একজন সামন্তীয় চিন্তাভাবনার মানুষ ছিলেন, এবং যেই চিন্তাভাবনার প্রতিফলন কিন্তু আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যায়। তবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় যেমনই হোক, আমাদের দেশের কোনো রাজনৈতিক দলই কিন্তু ক্ষমতা নিয়ে চিরস্থায়ীভাবে বসে পড়ার একটা যে পরিকল্পনা, সেটার মধ্যে কখনোই সফল হয়নি। এটা সফল হয়নি আমাদের কালচারের কারণে। আপনারা দেখবেন প্রতি 10 থেকে 15 বছর পর পর বাংলাদেশে একটা সাংঘাতিক ভয়ঙ্কর বড় বিপ্লব হয়, বড় বিদ্রোহ হয়। এই বিদ্রোহগুলি কিন্তু রাজনৈতিক দলগুলি ডিল করতে পারে না। যেমন আমি যদি এই বই 24 পৃষ্ঠায় যাই, 24 পৃষ্ঠার একদম শেষের দিকে ম্যাকিয়াভেলি বলেছেন, গণতন্ত্র মোতাবেক শাসিত একটি দেশকে অত সহজে শাসনাধীনে রাখা সম্ভব নয়, কারণ তথাকার নাগরিকবৃন্দ তাদের ইতিহাস, কৃষ্টি ও সভ্যতা সম্বন্ধে এতই সজাগ যে যতদিন পর্যন্ত তারা তাদের স্বাধীনতা ফিরিয়ে আনতে না পারে, ততদিন পর্যন্ত তারা বিদ্রোহ থেকে ক্ষান্ত হতে চায় না। সুতরাং বাংলাদেশে যে এই যে 10-15 বছর পর পর একটা সাংঘাতিক বড় একটা অভ্যুত্থান ঘটে যায় বা সাংঘাতিক একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায়, এটা বাংলাদেশের মানুষের কৃষ্টি এবং কালচারের জন্য। বাংলাদেশের মানুষের কালচারটা এরকম বিপ্লবী, বিদ্রোহী। কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে যদি নিরঙ্কুশভাবে শাসন করতে চায়, আমি মনে করি সেটা সম্ভব নয়। বাংলাদেশের মানুষের কালচারটা একটু অন্যরকম, কালচারটা একটু বিদ্রোহী সুলভ। আজকের জন্য এই পর্যন্তই। তবে ভবিষ্যতে যারা শাসক হতে চান বা বিশাল সংখ্যক মানুষকে শাসন করতে চান, তাদের জন্য নিকালো ম্যাকিয়াভেলির দি প্রিন্স অবশ্যই পাঠ্য। নোভা একজন কলেজ পড়ুয়া মেয়ে। প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তার কাছে একটা ফোন কল আসে। অদ্ভুত সব বিষয় নিয়ে কথাবার্তা হয়, রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, সংস্কৃতি নিয়ে। দু একবার কথা হয়েছে ম্যাকিয়াভেলিবাদ নিয়েও। অথচ কে তাকে ফোন করে, কেন তাকে ফোন করে, কিছুই সে জানে না। সবটাই একটা রহস্য। আরেকদিকে ইতিহাসের এক তুমুল জনপ্রিয় প্রফেসর ঠিক করলেন অদ্ভুত জীবন ধারণ করবেন। তিনি কথাবার্তা বলা বন্ধ করে দিবেন, এক ধরনের ব্রত পালন করবেন, মৌন ব্রত। কোনো কথাবার্তাই বলবেন না কারোর সাথে।
মাটির নিচে গুহায় থাকতে শুরু করবেন, শাক পাতা সেদ্ধ করে খাবেন, মাংসাশী কোনো খাবার খাবেন না। এই অদ্ভুত প্রফেসর আর নোভার গল্পটা গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল এক ম্যাগাজিনের তরফ থেকে। এই গল্প নিয়ে আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ, ততদিন ভালো থাকুন।